4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস, গরম কমছে রাজধানীতে, ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ। নিত্যপণ্যের বাজার চড়ছে, কেজিতে মুরগির দর বেড়েছে 20 থেকে 40 টাকা। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম আরও ঊর্ধ্বমুখী। একসময় যারা সরকারকে চাপ দিয়েছে তারাই এখন চাপে, বক্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের ভাষা বুঝে দ্রুত পদত্যাগের আহ্বান বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল থেকে ঢাকায় এবং 6 তারিখ থেকে সারা দেশের তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1টি জেলায় নয়, সারা দেশে 6 তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আভাসের পাশাপাশি এ মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার দিবাগত রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। তবে সকাল থেকেই তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বের হয়েছেন পথে। তাপমাত্রা তাও আগের চেয়ে একটু কম আর কি, কিন্তু তারপরেও যে স্বস্তি পাওয়া এরকম স্বস্তি হচ্ছে না। মনে হয় আর একটু বৃষ্টি বা এটি হইলে পারে ঢাকার মানুষ একটু স্বস্তি পাইতো আর কি। আর কমবে কি করে, আমাদের এখানে হচ্ছে মানে যে হারে সবকিছু বেড়ে গেছে, জনগণ বেশি, ঘনবসতি, তারপর হচ্ছে আমাদের এই কলকারখানা, সবকিছু এগুলোই মূলত দায়ী। পানি বোতলটা ক্যারি করতে হবে ডেফিনেটলি, কারণ হচ্ছে কি আপনার ওয়েদারটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে স্বস্তির বৃষ্টি স্থায়ী না হলেও 2-1 দিনের মধ্যেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সারা দেশের তাপমাত্রা প্রশমিত হতে আরও 2-3 দিন সময় লাগবে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এই তাপপ্রবাহটা আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং 6 তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এ মাসেই 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। এ মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রাটা প্রায় স্বাভাবিক থাকতে পারে। বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতার পাশাপাশি শেড তৈরির পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার দেশের 25 জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের কারণে অঞ্চলভেদে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছিল হাইকোর্ট। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন তিনি। এরপর সাধারণ রোগীর মতো নিজের চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মুদাসসির আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিয়ে থাকেন। বাজারে মুরগির দাম চড়া। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দর কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। পেঁয়াজের দামও বেড়েছে বেশ খানিকটা। যৌক্তিক কারণ ছাড়াই আদা, রসুনের ঝাঁজও বাড়ছে তরতরিয়ে। আলুর দাম ঊর্ধ্বমুখী। জিয়াউল হক সবুজের রিপোর্ট।
গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজের ঝাঁঝ। মাত্র কয়েকদিনের ব্যবধানে মানভেদে ৫ থেকে 10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারেই পেঁয়াজের দর উঠেছে কেজিতে ৬৫ থেকে ৭০ টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম পাল্লা ২৫০ টাকা, এখন পাল্লা ৩৪০ টাকা করে। শুধু দেশি পেঁয়াজ যদি থাকে তাহলে আপনার সামনে আরো বাড়ি যাবে, কারণ এক পদের পেঁয়াজ চলতে আছে, বুঝলেন নাই? বাইরের পিসটা বন্ধ কারণে দেশি পিসটা চাহিদা, তো এই কারণে পিসটা আস্তে আস্তে কমতেছে, এই কারণে দাম বাড়তেছে। বাজারে আদা রসুনের দামও বাড়তি। মানভেদে দাম কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। সরবরাহে ঘাটতির অভিযোগ ছাড়া দাম বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। রসুন দামটা মনে করেন অনেক বেশি। এটা বেচছিলাম আপনার 4 দিন আগে বেচছি আপনার ১৫০ টাকা কেজি, আজ ১৮০ টাকা কেজি, ৩০ টাকা কেজি বাড়ছে, 4 দিনে বেড়ে আছে। আর এটির দামও বাড়তি, এটা মনে করেন আপনি কেজিতে 10 টাকা বাড়ছে, আগের তুলনায় 10 টাকা বাড়ছে কেজিতে। আর একটা সাদা আছে, এটা বাড়ছে আজকাল যে মাল 20 টাকা কেজি বেশি। স্বস্তি নেই আলুর দামেও। সরবরাহে কমতি নেই, তারপরও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কালকার থেকে কেজিতে 1 টাকা 1.5 টাকা বেশি দিয়ে আনছি। কালকা বেচে আমরা এই 220 থেকে 25 টাকা, আজকাল 30 টাকা। মধ্যবিত্তের জন্য আমাদের জন্য অনেক কষ্ট হয়। বাজারে আরও অনেক তদারকি করা উচিত এবং দাম কমানো উচিত সরকারের। মুরগির বাজারও বেশ চড়া। বেড়েছে ব্রয়লার ও সোনালী সব ধরনের মুরগির দামই। আজকের বাজার হচ্ছে আপনার সোনালী বড়গুলো হচ্ছে 400 টাকা, 390 টাকা, ছোটরা আছে 370 টাকা, 80 টাকা। আর ব্রয়লার বাজার হচ্ছে 200-210 টাকা। ইনকাম সোর্স নাই ভাই, ইনকাম সোর্স নাই, কিন্তু বাজারে বৃদ্ধি অনেক, মানুষ তো খাইতে পারতেছে না। যেখানে আগে যে কাস্টমার মুরগি নিত 10 টাকা, কাস্টমার না 5টা, যে 5টা নিত সে নিত 2টা। দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও পাইকারি পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের অনুরোধ জানিয়েছেন ভোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে বিদেশ যাত্রা আইনের ফাঁদে আটকে গেছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী সহ কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের আরও বলেন, যারা নির্বাচনের আগে সরকারকে চাপ দিয়েছিল তারাই এখন চাপে আছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, আগামী 17 মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দলের হীরক জয়ন্তী ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাচনে নেত্রীর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তার ছোট ভাইয়ের নির্বাচন করা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনও তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। তো সেটা আমি মনে করি আমাদের দায়িত্ব, কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আরেকটা, এই নীতিতে আমি বিশ্বাসী নয়। মন্তব্য করেন বিএনপির আন্দোলন নিয়েও। বলেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিতে না পারার জন্য আওয়ামী লীগ নয়, বিএনপি নেতাদের ব্যর্থতাই দায়ী। বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য বেগম জিয়া আদালতের হাজিরা বিষয়টিকে প্রলম্বিত করা, 1 বছর যে বিচার শেষ হতো সেটা 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। দেশীয় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দলকে সুসংগঠিত করতে নেত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে, সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না।
জনগণের এই ইচ্ছা বাস্তবায়ন করতে চায় বিএনপি। বিরোধীদের নিয়ে সরকারের মিথ্যাচারের অভিযোগ করে তারা বলেন, দেশে মানবাধিকার নেই, সংবিধানও ভুলুণ্ঠিত। জনগণের ভাষা বুঝে সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার মালিক জনগণ, তারাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে কে ক্ষমতায় বসবে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভীর অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকদের খাল, বিল, হাওর বাওর দখল, গাছপালা সব উজাড়ের ফলে দেশে এই প্রাকৃতিক বিপর্যয়। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, সুষ্ঠু ভোট হয়নি, তাই অতি ডান অতি বাম সবাই সরকারকে সরাতে চায়। জনগণ সরকারের উপর বিরক্ত মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন, একজন দেশ নেত্রীকে যিনি কশ্চিন কালো কোনো এলাকা থেকে নির্বাচনে হারেন নাই, সেই নেত্রীকে 1 কোটি টাকার জন্য জেল বরণ করতে হয়। আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি আপনার দল লুট করে নিয়ে কানাডায় বেগমপাড়া করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, ব্যাংককে বাড়ি করে, তার বিচার হয় না। জনগণের কাছে হেরে যাওয়ার আগে সরকারকে নীরবে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। অনেক দিয়েছেন, অনেক বক্তব্য। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। কাল শনিবার থেকে কার্যকর হচ্ছে ট্রেনের রেয়াতহীন ভাড়া। ফলে 100 কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রীদেরকে গন্তব্য ভেদে দিতে হবে 20 থেকে 30% বেশি ভাড়া। এটা ভাড়া বাড়ানো নয়, দূরের যাত্রীদের জন্য আগে যে ছাড় দেয়া হতো তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। উপমহাদেশে কম খরচে যাতায়াতের বাহন হিসেবে ট্রেনের চাহিদা ব্রিটিশ আমল থেকেই। আর বর্তমানে দেশের 44 জেলায় 2877 কিলোমিটার লাইনে চলছে বাংলাদেশ রেলওয়ে। 1992 সালে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য 100 কিলোমিটারের বেশি দূরত্বের গন্তব্যে চালু করা হয় বিশেষ ছাড় বা রিয়াত সুবিধা। এমন বাস্তবতায় বছরে 2000 কোটি টাকার বেশি লোকসান দিচ্ছে রেলওয়ে। রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, জ্বালানি সহ যন্ত্রপাতির দাম বাড়ায় সরকারি এই পরিবহন খাতের লোকসানও বেড়েছে। তারপরও ভাড়া বৃদ্ধি না করে শুধু আগের বাড়তি সুবিধাটুকু তুলে নিচ্ছে সরকার। এটা যখন রেলের খুব দুরবস্থা হয়ে গেছিল বিএনপির আমলে, তখন যাত্রী টানার জন্যে একটা ভর্তুকি দেওয়া হয়েছিল। তো আমরা শুধু সেই ভর্তুকিটাকেই আমরা দূরত্বের উপরে যে ভর্তুকি দেওয়া হয়েছিল সেই ভর্তুকিটাকেই আমরা তুলে নিছি। আগের ছাড় বা রেয়াত প্রত্যাহার করা হলে 100 কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রীদের বর্তমান ভাড়ার চেয়ে দিতে হবে 20 থেকে 30% বাড়তি ভাড়া। ফলে নতুন হিসাব অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম যেতে শোভন শ্রেণীর ভাড়া বাড়বে 60 টাকা, এসি স্নিগ্ধা আসনের জন্য 120 টাকা, আর এসি স্লিপিংয়ে যেতে বাড়তি দিতে হবে 215 টাকার মতো। ছাড় বা রেয়াত তুলে নিলে ভাড়া যতটা বাড়বে এতে যাত্রীদের উপর তেমন কোনো চাপ পড়বে না বলে মনে করছেন রেলপথমন্ত্রী। এইটা যে পরিমাণ বাড়ছে দূরত্বের উপরে, এইটা আমার মনে হয় যে এটা আমাদের যাত্রীর উপরে খুব বড় একটা চাপ আসবে না।
কিন্তু সব কিছুরই দাম বাড়ছে। আজকে ডিজেল কিনতে হচ্ছে রেলের অনেক বেশি দাম দিয়ে, যন্ত্রপাতি কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে, আপনার প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, বাস ভাড়া বাড়ছে, সবই বাড়ছে, প্লেন ভাড়া বাড়ছে, লঞ্চ ভাড়া বাড়ছে, রেলের ভাড়া বাড়ে নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলছে না এখন ভাড়া বাড়ানো যাবে না। তো আমরা শুধু ভর্তুকিটাকে প্রত্যাহার করছি। মন্ত্রী জানান, যাত্রীদের ট্রেনে ভ্রমণে আগ্রহী ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল সেবা ছড়িয়ে দিতে বড় পরিকল্পনার কথা জানালেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 2024 বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স শুক্রবার এই সূচক প্রকাশ করে। সূচকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানেরও পেছনে বাংলাদেশ। 27.64 স্কোর নিয়ে বাংলাদেশ 165তম স্থানে আছে। গত বছর 35.31 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 163তম। সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে, তাদের পয়েন্ট 91.89। এরপরই আছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তা যাচাই করা হয়। যাচাইয়ের ক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা ও নিরাপত্তার মতো বিষয় আমলে নেওয়া হয়। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় গণমাধ্যমগুলো আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে মুক্ত সাংবাদিকতা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় গণমাধ্যম সংশ্লিষ্টরা এমন মত দেন। সকালে নিজ কার্যালয়ে এই আলোচনার আয়োজন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি। সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানবসৃষ্ট বিভিন্ন কারণ, প্রতিবন্ধকতা গণমাধ্যমে তুলে ধরা বেশ চ্যালেঞ্জের বিষয়। বিজ্ঞান ভিত্তিক তথ্যের অভাব, পরিবেশ বিরোধী কার্যক্রমের পাশাপাশি প্রভাবশালীদের ক্রমাগত হুমকি প্রায় ক্ষেত্রে মুক্ত সাংবাদিকতা চর্চায় বাধা হয়ে দাঁড়ায়। গণমাধ্যম কর্মীদের এসব ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন আলোচকরা। প্রতিবেদন তৈরির সময় তথ্য সংগ্রহ ও গবেষণার গুরুত্বও তুলে ধরেন আলোচকরা। ভাষায় অদক্ষতা, এক কোম্পানিতে স্থির না হওয়া সহ নানান কারণে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী কম। এই সংখ্যা বাড়াতে অভিবাসন সংশ্লিষ্টদের নজর দিতে বলছে দেশটির ইমিগ্রেন্ট সাপোর্ট সেন্টার। এদিকে দক্ষিণ কোরিয়ায় থাকা কর্মীরা বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধায় সন্তুষ্ট। দক্ষিণ কোরিয়া থেকে ফিরে ইমরুল কায়েসের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বাংলাদেশি অভিবাসী কর্মী প্রায় 33,000, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশ নেপালের অভিবাসী যেখানে 10 জন, সেখানে বাংলাদেশি মাত্র 1 জন, অর্থাৎ 10:1। গেল বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস ব্যবস্থায় বাংলাদেশ থেকে 10,000 লোক নিতে চাইলেও বাংলাদেশ সে কোটা পূরণ করতে পারেনি। এ বিষয়ে কথা বলেন দেশটির ইমিগ্রেন্ট সাপোর্ট সেন্টারের পরিচালক। বাংলাদেশিরা বন্ধুত্বপূর্ণ ও সৎ, কিন্তু কোরিয়ায় বাংলাদেশিদের সংখ্যা কম, কারণ তারা কোরিয়ান ভাষায় দক্ষ না। কোরিয়ায় আসতে চাইলে বাংলাদেশি বন্ধুদের একটু পরিশ্রম করে ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। কোনো কোম্পানিতে আসলে দীর্ঘদিন সেখানে কাজ করতে হবে। হুট করে অন্য কোম্পানিতে যাওয়া যাবে না, তাহলে কোরিয়ায় বাংলাদেশিদের সুযোগ আরও বাড়বে। দেশটিতে থাকা বাংলাদেশি বিশ্লেষকরাও বলছেন, কোরিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে অভিবাসন সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দিতে হবে। কোরিয়ান ভাষাটা জানা থাকে, পাশাপাশি যদি স্কিল বেস কোনো কিছু আর সে যদি জানে, সেক্ষেত্রে এখানে ন্যাশনালিজম প্রসেসটা খুব সহজ এবং দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে পারে। এদিকে বেতন ভাতায় খুশি দক্ষিণ কোরিয়া থাকা ইপিএস কর্মীরা। কাজের পরিবেশ সহ অন্যান্য সুযোগ সুবিধা খুবই ভালো বলে জানান তারা। বিমা সুবিধা, স্যালারি ফ্যাসিলিটি অন্যান্য দেশের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বেতন এক একজনের 2 থেকে 2.5 লাখ এভাবে বেসিক স্যালারি আমরা পাই। পিএস এর মাধ্যমে কোরিয়াতে আসার যা আমাদের জন্য সহজ বিধায় আমরা চুজ করে নিয়েছি। কোরিয়ার এমন একটা দেশ, আমাদের প্রত্যেক একটা বহন করা থাকে স্বাস্থ্য বীমা, যেটা যদি আমরা অসুস্থ হসপিটালে গেলে আমাদের অর্ধেক খরচ বীমা থেকে বহন করা হয় আর অর্ধেক আমরা দিই। আপনার ডিউটি থাকলে মালিক পক্ষ আপনাকে খাবার দিবে, খাবার দিতে বাধ্য।
এবং আপনার থাকার বা বাসস্থানের ব্যবস্থা করতে বাধ্য, কারণ এটা কোরিয়ার আইনে আছে। চলতি বছর ইপিএস ব্যবস্থায় বাংলাদেশ কোটা পূরণ করতে পারবে কিনা তা নিয়েও সংশয়ে সংশ্লিষ্টরা। নতুন নতুন শ্রম বাজার খুঁজছে বাংলাদেশ, এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া একটি ভালো গন্তব্য হতে পারে। তবে এর জন্য পরিকল্পনা যেমন নিতে হবে, তেমনই দক্ষ করে কর্মীদের পাঠাতে হবে। তাহলেই এখানে যে সুযোগ সুবিধা রয়েছে সব সুযোগ সুবিধা বাংলাদেশি অভিবাসী কর্মীরা পেতে পারবে, এমনটাই এখানকার কর্তৃপক্ষ বলছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ইয়ংইন, দক্ষিণ কোরিয়া। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ সকাল 11টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর কারাগারে ফটক দিয়ে বের হয়ে আসেন মামুনুল হক। এ সময় কারা ফটকের সামনে তার স্বজন ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছে। অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হক গ্রেফতার হন। এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় 30টি মামলা হয়েছে। সর্বশেষ মামলায় গত রবিবার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। যারা নগরীর পরিবেশ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তরা 4 নম্বর সেক্টরে কল্যাণ সমিতি মাঠে তাপপ্রবাহে রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণের সময় একথা বলেন ঢাকা উত্তর সিটির মেয়র। এ সময় সংস্কার কাজ শেষে পার্কের ওয়াকওয়ের উদ্বোধন করেন সিটি মেয়র। তাপদাহ থেকে নগরবাসীকে রক্ষায় তার নেয়া নানান উদ্যোগের কথা উল্লেখ করে মেয়র বলেন, উত্তর সিটিতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 4টি ওয়াটার ক্যানন দিয়ে পানি ছেটানো হচ্ছে। বস্তিবাসীকে স্বস্তি দিতে 9টি জায়গায় কুলিং জোন তৈরি করা হবে। বাড়িওয়ালা এবং দোকান মালিকদের অনুরোধ করেছেন বাসা বা দোকানের সামনে সুপেয় পানির ব্যবস্থা করতে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, সবাই মিলে ঢাকাকে বাসযোগ্য রাখতে একসাথে কাজ করতে হবে। 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সৃজনশীল প্রকাশক প্রতিভা প্রকাশের দিনব্যাপী লেখক সম্মেলন হয়েছে। সকালে শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক ও কবি ঝর্ণা রহমান। সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক রহিম শাহ। বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাহিত্য পুরস্কার ও সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ডক্টর তপন বাগচি। সভাপতিত্ব করেন শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জের লিটন। এবার প্রতিভা পুরস্কার পেয়েছেন কবি মজিদ মাহমুদ ও লোক সাহিত্য গবেষক ফখরুল হাসান। বিকেলে ছড়া ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিমল গুহ ও আসলাম সানি। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক মাহফুজুর রহমান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সারা দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকদের জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরের অস্থিরতা আড়াল করতে যাচ্ছে আওয়ামী লীগ। বিদেশি শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায় দলটি। সকালে নেত্রকোনা জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কালজয়ী গানগুলোর কথা, সুর বিকৃতি ও প্যারোডি রোধে শিল্পী, সুরকার, গীতিকারদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ। জাতীয় জাদুঘর মিলনায়তনে কিংবদন্তি গুণী গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পীর সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইস্কাটনের ব্যায়াম অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিএফ বাংলাদেশের ডাক্তারদের বৃহৎ সংগঠন, যা ডাক্তারদের কর্মসংস্থানের নিরাপত্তা, পেশাগত দক্ষতা, আবাসিক বাসস্থান, আইনি সহায়তামূলক সেবা প্রদান করে চলেছে। করোনা মহামারীর সময় ডাক্তারদের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে সংগঠনটি দেশের ডাক্তারদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে প্রায় 6,500 ডাক্তার সংগঠনটির আজীবন সদস্য হিসেবে নিবন্ধিত আছেন। সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাবনার চাটমোহরে
পাঠান বংশের শাসন আমলে নির্মিত 500 বছরের পুরনো মসজিদ পুনরুদ্ধার করে নির্মাণ করা হয়েছে নতুন মসজিদ। চাটমোহরের তৎকালীন ইউএনও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ধ্বংসের দ্বার প্রান্তে থাকা মসজিদটি দখলমুক্ত করে পুনর্নির্মাণ করেছেন। মসজিদটি পেয়ে খুশি এলাকাবাসী। মসজিদটিতে এখন নামাজ আদায় করতে পারেন 2 থেকে 300 মুসল্লি। মসজিদের নামকরণ করা হয়েছে শেহরোজ জামে মসজিদ। তীব্র তাপদাহে টানা 10 দিন ব্যাপী বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার, স্যালাইন, ছাতা, ডাব ও তরমুজ বিতরণ করেছেন ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। 10ম দিনে 5 নম্বর ওয়ার্ডের প্রধান সড়কে শ্রমজীবী, পেশাজীবী, পথচারী এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাফুফে নির্বাচনের আগে বাড়ছে আরও 4 কাউন্সিলর। নারী ফুটবল লিগের 9টি দলের মধ্যে সেরা 4 ক্লাব পাবে কাউন্সিলরশিপ। বাফুফে নির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 2023 সালের বার্ষিক সাধারণ সভা হবে আগামী 29 জুন। চলমান লিগের মাঝে কাউন্সিলরশিপ বাড়ানোর সিদ্ধান্তে বঞ্চিত হয়েছে অন্য ক্লাবগুলো, মত সংশ্লিষ্টদের। বাফুফের নির্বাচন হওয়ার সম্ভাবনা নভেম্বরে। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কাউন্সিলর 147 জন। এর মধ্যে ভোট দিতে পারেন 139 জন। এত ভোটার নিয়ে 2021 সালে প্রশ্ন তুলেছিল ফিফা। বাফুফের বর্তমান কমিটির মেয়াদ আছে আর 6 মাস। গত 3.5 বছরে ভোটার সংখ্যা তো কমেনি, বরং বাড়ছে আরও 4টি ভোট। চলমান নারী লীগের 9টি ক্লাব থেকে শীর্ষ 4 ক্লাবকে দেওয়া হবে কাউন্সিলরশিপ, যা পাশ হতে পারে আগামী এজিএমে। প্রায় 6 মাস পর বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় মূল আলোচনায় ছিল এই নারী ক্লাবগুলোর কাউন্সিলরশিপ। সভায় ঠিক করা হয় আগামী এজিএমের তারিখ। টিম যারা করছে তাদেরকে উৎসাহিত করা, এই কারণে আমাদের এখানে ডেলিগেট করা প্রয়োজন। তবে 9টা টিম খেলছে, 9টা ক্লাবকেই না দিয়ে সবাই আলোচনা করে 4টাকে দেওয়ার ব্যাপারে মানে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এই বছরের টাইমটা তো আমরা ফিক্সড করলাম, যেটা 29 জুন 2024। আর পরবর্তীটা যখন ইলেকশনের ডেট হবে, ইলেকশনের ডেট আর এজিএম একদিনই হবে। বলা হচ্ছে নারী ফুটবলকে উৎসাহ দিতেই এই কাউন্সিলরশিপ বাড়ানোর উদ্যোগ। যদিও অনেকেরই মতে ভোটের মাঠে বর্তমান কমিটিকে সুবিধা দিতেই এই আয়োজন। অভিযোগের তীরটা সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের দিকে। আগামী নভেম্বরে হতে পারে বাফুফের নির্বাচন। 4টা রেখেছে এই কারণে যেটাতে কম্পিটিশন থাকাও প্রয়োজন। 9টা টিমই আপিল করেছিল তারা। ডেলিগেট এবং কাউন্সিলর যেটাই বলুন না কেন, এটা নির্বাচনের আগেই নির্ধারিত হয় এবং সার্কুলার হয় নির্বাচনের আগে। কিন্তু হোল দ্য ইয়ারে যারা খেলে তাদের উপরে কোনো প্রভাবও পড়ে না এবং বলেও না। যেহেতু নারী ফুটবলের যদি আগে থেকে অ্যাডভার্টাইজমেন্টটা করা হতো যে কাউন্সিলরশিপ বা ডেলিগেট দেওয়া হবে, হয়তো বা আরও টিম চলে আসতো। আগামীতে মহিলা দলকে এবং আবহনী, মোহামেডান, শেখ জামাল, অন্য টিম যাতে মহিলা দল নিয়ে আসতে পারে, দল যাতে আরও বেশি বাড়ে, সেক্ষেত্রে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য তাদের আমরা ডেলিগেট করার চিন্তাভাবনা করে আমরা এজিএমে পাঠিয়েছি। নির্বাচন 31 অক্টোবর ভিতর আগেই করতে হবে কিংবা 1 সপ্তাহ পিছাবে না, এটা এখন এই মুহূর্তে বলা যাবে না। এটা আমরা পরবর্তীতে ডিসিশন নেব। অক্টোবর নভেম্বরের ভিতর হতে হবে। নভেম্বরের ফার্স্ট উইকে হয়তো কিছুদিন পিছাতে পারে, এটা আলোচনা সাপেক্ষে। বিসিএল থেকে প্রিমিয়ার লিগে উঠেছে ফকিরেরপুল ইয়াংম্যানস ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় প্রিমিয়ার লিগ থেকে অবনমন হবে একটি দলের। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবিকে এবার শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 3-4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস। গরম কমছে রাজধানীতে। ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ। নিত্যপণ্যের বাজার চড়ছে। কেজিতে মুরগির দর বেড়েছে 20 থেকে 40 টাকা। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম আরো ঊর্ধ্বমুখী। 100 যারা সরকারকে চাপ দিয়েছে তারাই এখন চাপে। মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের ভাষা বুঝে দ্রুত পদত্যাগের আহ্বান বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।